Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। শুনছেন Bhoot.com। আশা করছি সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। এখন চলে যাব আমাদের আজকের প্রথম ঘটনায়। যথারীতি এটি একটি ইমেল। যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ার চেষ্টা করছি। স্টুডিওতে এসে ঘটনা বলা আমার পক্ষে সম্ভব নয়, তাই ভালো লাগলে পড়ে শোনালে খুশি হব। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন এবং আমি আমার নাম, ঠিকানা ও ফোন নাম্বার দিচ্ছি, তবে এগুলো না বলার অনুরোধ রইল। তারপরে তিনি তার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিয়েছেন। শুধু এইটুকু বলতে পারি আমি যে তিনি ইউএসএতে থাকেন, কারণ তার ঘটনার মধ্যেও এই বিষয়ে তিনি নিজেই বলেছেন। আমি চলে যাচ্ছি ঘটনায়। আমি আমেরিকায় থাকি, দেখবেন ছদ্মনাম ব্লু ডেভিল। ব্লু ডেভিল, আপনাকে যে কথাটা বলতে চাই সেটি হচ্ছে যে আপনি অবশ্যই ঘটনা পাঠাবেন এবং আপনার যে ঘটনা সিলেক্টেড হচ্ছে সেটাও আপনি লিখে পাঠাবেন। এবং চমৎকার একটি ঘটনা পাঠিয়েছেন। আমার ধারণা যে আমরা অনেক কিছু জানলাম আপনার ঘটনার মাধ্যমে। এবং এখন আমরা আর যাই হোক, রাতের বেলায় আয়না দেখে মাঝে মাঝে ভয় পাব। কখনো কখনো মনে হবে এটি আত্মা আসা যাওয়ার দরজা, কখনো কখনো মনে হবে আমার এভিল সাইডটির কোনো প্রতিবিম্ব হয়তো ওই আয়নায় রয়েছে। কেউ কেউ হয়তো চাইলে আয়নাটি ঢেকেও রাখতে পারেন, কারণ ব্যাপারটা তো আসলেই ভয়ের। এবং রাতের বেলা হঠাৎ করে যদি চোখ পড়ে যায়, আমার বেডরুমে আয়না রয়েছে, আমি শিওর যে অনেকের বেডরুমে আয়না রয়েছে। আর যাদের বেডরুমে আয়না নেই তারা তো ওয়াশরুমে যান রাতের বেলায়, রাইট? এবং সেখানেও একটি আয়না থাকে। মুখ ধুতে গিয়ে, হাত ধোয়ার সময় চোখ যেতেই পারে আয়নায়। ঘটনাটির কথা কিন্তু আপনার মনে পড়বে। এবং এই ঘটনাটি আমি জানি না যে আপনি কিভাবে শুনেছেন। যদি আবারও শুনতে চান, এর পরের বা নেক্সট টাইম এই ঘটনার চোখ বন্ধ করে শুনবেন, অথবা হেডফোনটি কানে নিয়ে আপনার ঘরের বা আপনার বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে শুনবেন। অন্য রকমের একটা অনুভূতি হবে। পারলে ঘরের আলোগুলোকে একটু কমিয়ে দিন, দেখেন অনেক মজা লাগবে। আমাদের ফেসবুকের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। সাথেই থাকুন, চলে যাচ্ছি আমাদের পরের ঘটনায়। Bhoot.com. The fear returns with Russell. আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমি রাসেল। শুনছেন Bhoot.com। আমি একটু জানিয়ে রাখি যে আজকে আমাদের যে স্টোরিগুলো রয়েছে তার মধ্যে একটি রয়েছে মর্গের ঘটনা। এবং এই ধরনের মর্গের ঘটনা সবসময় আপনারা অনেক বেশি পছন্দ করেন, সেটি ভেবেই আমরা এই ঘটনাটি সিলেক্ট করেছি। এবং যিনি পাঠিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ এরকম চমৎকার একটি ঘটনা আমাদের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। এবং আমি একটা গ্রামের ঘটনা প্লে করব। আপনারা গতবার যখন আমি লাইভে এসেছিলাম তখনও বারবার করে বলছিলেন গ্রামের ঘটনা শুনতে চাই, গ্রামের ঘটনা শুনতে চাই। আসলে গতবার না, সবসময়ই আপনারা এই কথাটা বলেন, গ্রামের ঘটনা শুনতে চাই। ব্যাপারটা হচ্ছে যারা শহরে থাকেন তারাও বলেন গ্রামের ঘটনা শুনতে চান। তো শুনবেন আজকে গ্রামের ঘটনা, এবং তেমন একটি ঘটনা আজকেও আপনাদের জন্য আমি রেখে দিয়েছি। আর আপনাদের সবচেয়ে পছন্দের স্টোরি টেলার যারা, তারা ঈদে তাদের প্রিপারেশন নিচ্ছেন। সমস্ত দারুণ দারুণ সব ঘটনা তারা কালেক্ট করছেন, উপভোগ করতে পারেন আপনাদের Bhoot.com। আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com। আমরা যখন, আমার কাছে একটা প্রশ্ন মাঝে মাঝে মাথায় আসে যে এই যে আমরা যখন মর্গের পাশ দিয়ে যাই তখন কেমন লাগে?
কখনো তাকিয়ে দেখেছেন ভেতরের মানুষটি নিঃসঙ্গ, একা? জীবিত অবস্থায় আপনি ঠিক কতক্ষণ পারবেন এইরকম একটা মৃতদের পরিবেশে থাকতে, বা সেখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন যদি ভেতরে আপনার কোনো পরিচিত আত্মীয় স্বজন না থাকে? খুব ডিফিকাল্ট। কিন্তু আমি জানি না মর্গের ঘটনা পছন্দ করার পেছনে কি কারণ থাকে। যেই মানুষটি হাস্যোজ্জ্বল ছিল, যেই মানুষটির সাথে আপনার সুসম্পর্ক ছিল, সেই মানুষটি যত আপনই হোক না কেন মৃত্যুর পরে হয়ে ওঠে এক অন্য মানুষ, এবং সেই মানুষটির সহচর্য তখন আমরা আর চাই না, আমরা তাকে বিদায় করতে চাই। তিনি যেই পৃথিবীর দিকে বা যেই প্রান্তে রওনা হয়েছেন, তাকে সেই প্রান্তে রওনা করাতে পারলেই আমরা হাঁপ ছেড়ে যেন বাঁচি। হ্যাঁ, এটা জগতের নিয়ম এবং সেটাই আমাদের দায়িত্ব এবং কর্তব্য। তো যাই হোক, আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার কাছে যারা যান তারা নিশ্চয়ই পৃথিবীতে যদি ভালো কাজ করে থাকেন তাহলে তো কোনো ধরনের কোনো চিন্তাই নেই। এবং আসলে কে ভালো কাজ করেছেন, কে খারাপ কাজ করেছেন তো আমরা জানি না, এটা হচ্ছে আল্লাহ তাআলা জানেন, এবং তিনিই জানেন, তিনিই সবচেয়ে ভালো জানেন কে ভালো কে খারাপ। তো যাই হোক, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সেই মর্গের ব্যাপারটা, যে এই যে একটা হসপিটালেই এতগুলো ঘরের মধ্যে যেই ঘরটি মর্গ, সেই ঘরটির পাশ দিয়ে যেতেও আমাদের কেন যেন বুক কেঁপে ওঠে। কেন কেঁপে ওঠে? কি আছে সেখানে? চোখ বন্ধ করুন, চিন্তা করুন আপনার নিজের চোখে দেখা একটি মর্গের দৃশ্য। আমি দেখতে পাচ্ছি, আমি বিশ্বাস করি আপনারাও দেখতে পাচ্ছেন। চোখ বন্ধ করুন, মর্গের ঘটনাটি প্লে করছি আপনাদের জন্য। কোথাও যাবেন না, সাথেই থাকুন এবং উপভোগ করুন এই চমৎকার ঘটনাটি। হ্যালো রাসাই। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. কেমন লেগেছে মর্গের ঘটনাটি? আশা করছি ভালো লেগেছে। যদি এতটুকু ভালো লাগে তাহলে আমাদের সব পরিশ্রম সার্থক হয়ে যায়। যাই হোক, এখন আর একটা ঘটনায় যাবে, এবং আমার খুব প্রিয় একজন মানুষ রহমান ভাই, তিনি আবারও ঘটনা পাঠিয়েছেন কানাডা থেকে, এবং আমি সবসময় তার ঘটনার অনেক বড় ফ্যান। এই কারণেই যে তার স্পেশাল বর্ণনার কারণে তিনি খুব চমৎকারভাবে বর্ণনা করতে পারেন, চমৎকারভাবে জানান তার ঘটনাগুলো, যেটি আমার কাছে অসম্ভব রকমের ভালো লাগে। এবং এক একবার তার ঘটনা এক এক রকম। কখনো তিনি ছোটবেলার ঘটনা বলেন, তার নানা বাড়ির সেরকম একটা ঘটনা যেরকম আজকে শুনবো, এবং কখনো তিনি দেশের বাইরে যে শহরে তিনি থাকেন সেখান থেকে আর এক শহরে ঘুরতে যাওয়ার পরে যে ঘটনাগুলো ঘটে সেগুলো তিনি শেয়ার করেন আমাদের সাথে। সব কিছু মিলিয়ে আমি যতটুকু ব্যক্তিগতভাবে রহমান ভাইকে জানি, মানে তার সম্পর্কে শুনেছি, কোনোদিন দেখা হয়নি, তিনি পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে বেড়ান, এবং আমি আশা করব তার এই ঘটনার ভাণ্ডার কখনো শেষ হবে না। তার দৃষ্টি দিয়ে আমরা দেখতে চাই পৃথিবীর ভয়ের দৃশ্যগুলো, তার দৃষ্টি দিয়েই আমরা দেখতে চাই, আমরা পরিচিত হতে চাই ভয়ঙ্কর সব পৃথিবীর সাথে যেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের প্রিয় পৃথিবীর বিভিন্ন দেশে। তো যাই হোক, আমরা রহমান ভাইয়ের ঘটনা প্লে করব, এবং এরপরে আরও একটা ঘটনা থাকবে যেটি শ্মশানকে নিয়ে। সেই ঘটনাটি শোনার জন্য প্রস্তুতি নিন। জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com, which is russell.booth.com@gmail.com। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। খুব সহজেই পেয়ে যাবেন এই পেজ, খুব সহজেই পেয়ে যাবেন এই ঘটনাগুলো,
স্বাধীনের পরবর্তীতে আবারও যদি শুনতে চান, তাহলে এখন যেটা করব, কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব রহমান ভাইয়ের ঘটনায়, এবং আশা করছি আজকে পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। চলুন শুনে আসি পরবর্তী ঘটনা। সবাই ভালো থাকবেন, সবার প্রতি শুভেচ্ছা। আমি রহমান, টরন্টো থেকে। আবারও দেখা হবে কখনো। খোদা হাফেজ। Bhoot.com. The fear returns with Russell. আমি বিশ্বাস করি যে শেষ ঘটনাটিও আপনাদের ভালো লেগেছে, এবং এখন সরাসরি চলে যাব আমরা শ্মশানের ঘটনায়। এবং শ্মশানও এমন একটা জায়গা, যে জায়গাটাতে আমরা শুধুমাত্র আমাদের আপনজন বা পরিচিতজন বা যারা কাছের মানুষ বা মোটামুটি পরিচিত বা এলাকার মানুষ তারা মারা যান, তখন আমরা যাই, তাই না? এবং আমরা তারপরে কি থাকতে চাই সেখানে, বা কখনো হয়তো ভুল ক্রমে সেখানে যাই। এবং এইখানে এই শ্মশানকে নিয়ে এত ঘটনা কেন ঘটে, এই শ্মশানকে নিয়ে এত কিছু আমরা কেন জানতে পারি, আমি ঠিক জানি না। আপনাদের প্রত্যেকের সাথে কোনো না কোনো ভয়ের ঘটনা তো ঘটেছে, এবং শ্মশান নিয়ে আপনাদের আমি বিশ্বাস করি অনেকেরই আরও অনেক ঘটনা রয়েছে। সেই ঘটনাগুলো আমরা জানতে চাই, একে একে লিখে পাঠাবেন। গ্রামের ঘটনাটি কিন্তু এখনও প্লে করিনি, গ্রামের ঘটনাটি প্লে করব, তবে তার আগে এখন প্লে করব এই শ্মশানের ঘটনাটি। আর আপনাদের জানিয়ে দিয়ে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com, which is russell.bhoot.com@gmail.com। আমরা এখন যেটা করব, সরাসরি শ্মশানের ঘটনায় চলে যাব। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। হ্যালো রাসেল ভাই। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, শুনছেন Bhoot.com। একটা গ্রামের ঘটনা প্লে করছি, আশা করছি এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। আর প্লে করার আগে মনে করে দিই, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com। আর আমার ইমেল অ্যাড্রেস তো আমি আপনাকে জানালাম। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন, যেখানে অক্লান্ত পরিশ্রম করছেন আমাদের মডারেটররা, এবং রেগুলার তারা আপনাদের কাছে বিভিন্ন তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। আপনিও সাথেই থাকুন। চলুন চলে যাই গ্রামের ঘটনায়। আসসালামু আলাইকুম। শুনবেন, কারণ এই ঘটনার সাথে আরেকটা ঘটনা ওতপ্রোতভাবে জড়িত। এবার চলে যাচ্ছি ঘটনায়। আপু, ঘটনাটি 2019 সালের দিকে। আমি তখন আমার শ্বশুর বাড়িতে থাকতাম। সেখানে বাড়ির সদস্য বলতে আমার শ্বশুর, শাশুড়ি, ননদ, স্বামী, আমার 4 বছরের ছেলে এবং আমি। বিয়ের 2 বছর পর শ্বশুর বাড়ির সবার কাছে কেমন যেন অপছন্দের পাত্রী হতে শুরু করলাম আমি। কেউ আমাকে পছন্দ করতো না, আমার সাথে সবসময় দুর্ব্যবহার করত। শুধুমাত্র আমার শ্বশুর মশাই এবং আমার সন্তান আমার সাথে একটু ভালো ব্যবহার করত। প্রায় প্রতিদিনই স্বামীর সাথে আমার ঝগড়া হতো। কখনো কখনো সে আমার উপর হাতও ওঠাতো। বেশিরভাগ সময় আমি আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে সবকিছু সহ্য করে নিতাম, কিন্তু সেটা আর কতদিনই বা সম্ভব। সবকিছুরই একটা সহ্যের সীমা রয়েছে। তাই একটা সময় এই ব্যাপারে আমি আমার বাবা মাকে জানাই। আমার বাবা এর আগে 2-1 বার এই ধরনের ছোটখাটো ঝামেলা মিটমাট করে দিয়ে গিয়েছেন। তবে গায়ে হাত তোলার পরিমাণ দিন দিন বেড়ে যাবার কারণে তিনি আমার শ্বশুর বাড়িতে এসে সেইবার প্রচণ্ড রাগারাগি করেন, সবাইকে কঠোর কথা শুনিয়ে যান। এক সময় আমার শাশুড়ির সাথে বাবার কথা কাটাকাটি হয়। আমার শাশুড়ি বলেন, আমাদের বাড়ির বউ আমরা আমাদের মতো করে রাখবো, আমাদের কথা মেনে চললে ভালো, না মানলে এটাই ওর উচিত শিক্ষা। এটা শুনে আমার বাবা আরও রেগে যান। তিনি বলেন, আমার মেয়ে কি আপনাদের হাতের পুতুল?
একজন মানুষের জীবন নিয়ে যা খুশি তা করা যায় না, এই ধরনের আরো অনেক কথা বাবা তার কঠোরভাবে শুনিয়ে আসেন। শেষ মুহূর্তে আমার শাশুড়ি কোনো কথা খুঁজে না পেয়ে বলেন, দেখুন, শুধু আপনার মেয়েকে না, আপনাদের সবাইকে কিভাবে হাতের পুতুল বানাতে হয় তা আমি দেখিয়ে ছাড়ব। এরপর বাবা আমাকে আর আমার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে আসেন। আমার বাপের বাড়িতে তখন আমি, আমার ছেলে, আমার বাবা মা ছিলাম। আমার বড় বোন তার শ্বশুর বাড়িতে। আমি শ্বশুর বাড়ি থেকে চলে আসার পর খুব শান্তি অনুভব করেছিলাম। রোজকার ঝগড়া, মারামারি, হাতাহাতি। আমি পরের দিন সকালেই সেই তান্ত্রিকের কাছে গিয়ে উপস্থিত হই এবং হাদিয়া স্বরূপ তাকে 3001 টাকা দেই। এরপর একে একে আমাকে সব চিকিৎসার নিয়ম তিনি বলতে শুরু করেন। তিনি প্রথমে 1 বোতল সরিষার তেলে কি যেন একটা মন্ত্র পড়ে ফুঁ দিয়ে সেটা আমার হাতে দেন এবং বলেন, প্রতিদিন গোসলের পর তোর বাবার মাথা থেকে পা অবধি এই তেলটি মালিশ করে দিবি। বাড়ি যাওয়ার পথে 1.25 গজ কাপড়, সরিষার দানা এবং গজাল পরা নিয়ে ঢুকবি। আজ রাত 12:05 থেকে 12:10 মধ্যে তুই তোর বাড়ির মাঝখানে একটা মোমবাতি জ্বালাবি এবং 1.25 গজ কাপড় ছিঁড়ে তার ভেতর সরিষা দানা দিয়ে তোর বাড়ির চারপাশে পুঁতে দিবি। আর এই সময় তোর মাকে বলবি যেন তোর বাবার শরীরে পুরো সরিষার তেলটি মালিশ করতে থাকে। আর হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তুই যখন এই কাজটি করবি তখন নানা রকম বাধা আসবে। হতে পারে তোর মায়ের হাত কেটে গেল, বড় বোনের গেটের সামনে এসে চিল্লাচিল্লি করছে, বাঁচাও বাঁচাও। তুই কোনো দিকে কান বা নজর দিবি না। তুই যদি এই কাজ করার সময় অন্য কারো কথা শুনিস বা সাড়া দিস, তাহলে হয়তো তোর বাবাকে বাঁচাতে পারবো না আমি। আর হ্যাঁ, সময়টা কিন্তু ঠিক রাত 12:05 থেকে 12:10। তোর হাতে মাত্র 5 মিনিট সময় থাকবে। এই 5 মিনিট কারোর সাথে কথা বলবি না। যদি তুই এই কাজে সফল হোস এবং নির্দেশনা অনুযায়ী চলিস, তাহলে আগামী 40 দিনের মধ্যেই আমি তোর বাবাকে সুস্থ করে তোর কাছে ফিরিয়ে দেব। কিন্তু কোথাও যদি ভুল হয় তাহলে কিন্তু আমার পক্ষে আর সম্ভব হবে না। তান্ত্রিকের এই কথা শুনে আমি সব জিনিসপত্র গুছিয়ে নিতে শুরু করি। সেই সময় তান্ত্রিক আমাকে একটা তাবিজ দেয় এবং বলে যে এটা তোর বাবার হাতে বেঁধে দিবি এবং 40 দিনের আগে যেন কোনোভাবেই এটা হারিয়ে না যায়। হতে পারে সেই কালো ছায়া তোর মায়ের ওপর ভর করবে এবং সব নিয়ম অমান্য করতে চাইবে তোর বাবাকে দিয়ে, তাই তুই সাবধানে থাকবি। এরপর সব গুছিয়ে নিয়ে আমি ঠিক রাত 10টায় আমার বাবার বাড়িতে ঢুকি। এরপর নিয়ম করে একে একে আমার মাকে বুঝিয়ে দেই এবং রাত 12:05 যাওয়াটা ঠিক হবে না। কিন্তু বাবা কোনো কথাই শুনলেন না। তিনি বললেন, এটাই আমার শেষ ইচ্ছা, মৃত্যুর আগে আমি কয়েকটা দিন ওই বাড়িতে থেকে যেতে চাই। জানি না বাবা ওই দিন হঠাৎই মরে যাবার কথা কেন বললেন। তিনি কি আগে থেকেই কিছু আন্দাজ করতে পেরেছিলেন? যা হোক, আমরা 1 সপ্তাহের মধ্যে সবকিছু গুছিয়ে নিয়ে নতুন বাড়িতে উঠি। নতুন বাড়িতে গোছগাছ করার সময় মা হঠাৎই বেরিয়ে গেলেন। আমি অনেকবার ডাকলাম, কিন্তু তিনি কোনো সাড়া না দিয়ে কোথায় যেন চলে গেলেন। ওই দিন রাতে বাবা প্রচণ্ডভাবে অসুস্থ বোধ করছিলেন। ডাক্তার ডাকা হয়, কিন্তু কোনো কাজ হয় না। এরপর হঠাৎ মা বলে ওঠেন, আরে তোর বাবার হাতের তাবিজটা কোথায়? এটা শুনে বাবার অসুস্থতার কারণ বুঝতে আমার আর বাকি রইল না। আমি তৎক্ষণাৎ সেই তান্ত্রিককে ফোন করিয়ে সব কথা খুলে বলি। তান্ত্রিক আমাকে ঘর বন্ধের ব্যাপারে জিজ্ঞেস করেন, কিন্তু কিসের ঘর বন্ধ? আমি আসলে ভুলেই গিয়েছিলাম ওই সরিষা দানা আর সোজা গজ কাপড়ের কথা। আমি তো পুরনো বাড়ি থেকে সেগুলো তুলে আনতেই ভুলে গেছি। এটা তান্ত্রিককে জানানোর পর সে ফোনটা কেটে দিল। এরপর আমি অনেকবার ফোন করেছি, কিন্তু সে আর আমার ফোন ধরেনি। আমি মাকে জিজ্ঞেস করি, তুমি সবকিছু গুছিয়ে নিয়ে আসলে, ঘর থেকে ঘর বন্ধের জিনিসগুলো কোথায় আর তাবিজটা কিভাবে হারালে? এটা শুনে মা একটু মুচকি হেসে বললেন, কি জানি, হয়তো আমি আজ দুপুরেই হারিয়ে ফেলেছি। এরপর আর বোঝার বাকি রইল না যে মায়ের ওপর আছর করা হয়েছে। মা এখন নিজের ঘরের মধ্যে নেই। ঠিক তখনই তান্ত্রিক মহিলাটি আমাকে ফোন করেন এবং বলেন, তোর গাফলতির কারণেই তোর বাবাকে হারাতে হলো। ওই তাবিজ এবং ঘর বন্ধের জিনিস তোর মাকে দিয়ে কোথাও ফেলে দেওয়া হয়েছে। আমার পক্ষে আর কোনো কিছুই করা সম্ভব নয়। এটা আমি চিকিৎসার প্রথম দিনই তোকে বলেছিলাম। আমাকে আর ফোন করিস না, আর তোর বাবার শেষ ইচ্ছাগুলো পারলে পূরণ করিস। এটাই ছিল তান্ত্রিকের সাথে আমার শেষ কথা। এরপর মা সুস্থ হয়ে ওঠেন এবং বাবার জন্য চিন্তিত হয়ে বাবার সেবা যত্ন শুরু করেন। কিন্তু বাবা দিন দিন আরো অসুস্থ হতে শুরু করেন।
এমন অবস্থা হলো যে বাবা আর উঠে বসতে পারেন না, পরিষ্কারভাবে কথা বলতে পারেন না। আমি আমার ছোট চাচাকে সব কথা খুলে বললে তিনি একজন হুজুর নিয়ে আসেন বাড়িতে। হুজুর বাড়িতে ঢুকে বলেন। আমি পরের দিন সেখানে যাই এবং দেখি তিনিও সেখানে উপস্থিত আছেন। তিনি আমাকে নিয়ে থানায় ঢুকতেই সবাই তাকে সালাম দিতে শুরু করে। বুঝলাম তিনি একজন বড় মাপের সাংবাদিক। তিনি প্রথমেই পুলিশ সুপারের খোঁজ করেন, যিনি আমার সাথে খারাপ ব্যবহার করেছিলেন। তিনি না থাকায় সবাইকে অনেক হুমকি ধামকি দিয়ে আমার অভিযোগটি তিনি ফাইল করান এবং বলেন, বোন, ধরে নাও তোমার কাজ হয়ে গেছে, কালকের মধ্যেই তোমার শ্বশুর বাড়িতে একটা নোটিশ যাবে এবং পুলিশ তদন্ত করবে। চিন্তার কিছু নেই, তোমার ছেলেকে তুমি পেয়ে যাবে ইনশাল্লাহ। এটা শুনে আমি অনেকটা আশ্বস্ত হই। পরের দিন বিকেল বেলা আমার কাছে একটা কল আসে। আমার শাশুড়ি আমাকে ফোন করে সরাসরি থ্রেট করে দিলেন, কাজটা নাকি আমি ভালো করিনি, আমার ছেলেকে নাকি আমি আর কখনো ফেরত পাবো না। আমার শ্বশুর অনেক ধনী হওয়ায় পুলিশে তার অনেক পরিচিত লোক ছিল, তাই তিনি যে কারণেই হোক নিজের সম্মান রক্ষার্থে এবং আমাকে দমাতে চেয়েছিলেন। তিনি পুলিশের মাধ্যমে আমাকে বলেন যে আমি নাকি এখন থেকে ওখানে গিয়ে থাকতে পারি। এখন ওদের সাথে এক হয়ে আমাকে থাকতে হবে, তাহলে তারা আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দেবে। কিন্তু আমি তো জানি তারা কেমন মানুষ, তাই আমি তাদের প্রস্তাব নাকচ করে দেই। তখন প্রায় 1.5 মাস চলছে। আমার ছেলে একদমই আমাকে দেখতে পারে না। একদিন হঠাৎ আমার মনে একটা সন্দেহ জাগে, আমার বাবার ওপর করা যে ব্ল্যাক ম্যাজিক করেছিল, আমার ছেলের ওপরও সেরকম কিছু করেনি তো? এটা ভেবেই আমার বুকটা কেঁপে উঠল। আমি অনেক আত্মীয়ের কাছ থেকে কবিরাজ বা হুজুরের খোঁজ করতে থাকি। একটা সময় আমার মা আমাকে বলেন আমার নাকি একজন ফুপু আছেন, তিনি মূলত কবিরাজি করেন। আমি এটা শুনেই ফুপুর নাম্বার জোগাড় করে ফোন দেই। একে একে সবকিছু খুলে বলি ফুপুকে। তিনি বলেন, আমি তো অনেকদিন যাবৎ কবিরাজি ছেড়ে দিয়েছি, তবে একজন গুরু আছেন, আমি তাকে বলবো, 3 দিন পর তোকে সবকিছু জানাবো, কিন্তু এর জন্য 501 টাকা হাদিয়া লাগবে। তুই এই টাকা আমাকে পাঠা, আমি 3 দিন পর তোকে ফোন দেব। কিন্তু আমার গুরু যদি তোর ছেলেকে ফিরিয়ে আনতে না পারে, তাহলে ধরে নিবি তোর ছেলেকে কেউ ফিরিয়ে আনতে পারবে না। যা হোক, অনেক আশায় 3 দিন কাটানোর পর ফুপু আমাকে ফোন করেন। ফুপুর গলাটা কেমন যেন অস্থির অস্থির মনে হচ্ছিল। আমি জিজ্ঞেস করতেই ফুপু বললেন, তোর শাশুড়ি ওই দিনটা কোন রকমে কেটে গেল। কিন্তু ঠিক পরের দিন সকালবেলা আমি সারাটা দিন আমার স্বামীর ব্যাপারে চিন্তা করতে থাকি। আমি নিজেও নিজের প্রতি অবাক হয়ে যাচ্ছিলাম, কারণ আমি তখনও পর্যন্ত সামনে থেকে তাকে দেখিনি, তার কণ্ঠস্বরও শুনিনি। তাহলে এরকমটা কেন হচ্ছে? এভাবে দিনের পর দিন আমি তার প্রতি প্রবল আকর্ষণ অনুভব করতে থাকি, কিন্তু আমার মন মানছিল না যে আমি কেন এরকমটা করছি। বারবার মনে হচ্ছিল কেউ যেন জোর করে আমার মনের কথা আমাকে এটা কুড়িয়ে নিচ্ছে। আর যখনই এই বিষয়টা নিয়ে ভাবি, তখনই আমার মাথার পেছনে প্রচণ্ড ব্যথা হতে শুরু করে। এটা বারবার হয়। এভাবে আমার এসএসসি পরীক্ষাও খারাপ হয়ে যায়। আমার বর্তমান শ্বশুর শাশুড়ির বাড়ি থেকে কোনো কথাবার্তা না এগোনোতে বাবা সেই আগের ছেলের সাথেই আমার বিয়ে দেওয়ার কথা ভাবতে থাকে। কিন্তু আমি জানি না এই কথাটা কিভাবে আমার শাশুড়ি জানতে পারেন। তিনি একদিন রাতে আমাকে ফোন করেন এবং তার ছেলের সাথে পালিয়ে যেতে বলেন। তিনি আমাকে আশ্বস্ত করেন তিনি নাকি আমাদের পালাতে সাহায্য করবেন এবং পরবর্তীতে যা যা সমস্যা হবে সেটা তিনি মিটমাট করে নেবেন, এবং এটাও বলেন যে আমাকে নাকি এক কাপড়ে বাড়ি থেকে বেরোতে হবে, অর্থাৎ আমি রাতে যে কাপড়টি পরে ঘুমাবো সেই কাপড়টা পরেই আমাকে পালাতে হবে। আমি নিজের অজান্তেই সেই রাতে তার প্রস্তাবে রাজি হয়ে যাই। আমার মন কিছুতেই মানছিল না এরকম কোনো কাজ করতে এবং বাবা মাকে ধোঁকা দিতে, কিন্তু বারবার মনে হচ্ছিল কেউ আমাকে দিয়ে জোর করে এটা করাচ্ছে। পরের দিন বান্ধবীর বাড়িতে যাওয়ার নাম করে এক কাপড়ের ওপরে বোরকা পরে বাসা থেকে বেরিয়ে যাই। আগের দিন রাতেই আমার শাশুড়ি একটা নির্দিষ্ট জায়গায় কথা বলে দিয়েছিলেন, তাই আমি সরাসরি সেখানেই চলে যাই। সেখানে গিয়ে দেখি আমার শাশুড়ির স্বামী এবং তার একজন বন্ধু আমার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছে। সেখানেই প্রথমবারের মতো আমি আমার স্বামীকে দেখি। আমি আজও বলে বোঝাতে পারবো না সেই মুহূর্তটা কেমন ছিল। ওখানে যাওয়ার পর থেকেই আমার ভেতর একটা অস্বস্তি কাজ করছিল। আমার স্বামীকে তখন আমার একদমই পছন্দ হচ্ছিল না, খুব বিরক্ত বোধ করছিলাম। আমার এই অবস্থা দেখে আমার শাশুড়ি তার ব্যাগ থেকে কি যেন একটা বের করে ফু দিয়ে একরকম জোর করেই আমার মুখে গুজে দিলেন। আমি জানি না জিনিসটা কি ছিল, কিন্তু ওটা খাওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই আমার কাছে